ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় এই বিষয় নিয়ে আলোচনা করব। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে একটি দেশের বিদ্যমান সম্পদ ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে সামগ্রিক আয় বলে। আবার কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে দেশের জনগণের চাহিদা অনুযায়ী যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার জন্য যে ব্যয় হয় তাকে বলা হয় সামগ্রিক ব্যয়। সামগ্রিক আয়কে আমরা সাধারণত এগ্রিগেট ইনকাম বলে থাকি এবং সামগ্রিক ব্যয়কে এগ্রিগেট এক্সপেন্ডিচার বলে থাকি। আমরা এখানে এগ্রিগেট ইনকাম এআই অর্থাৎ সামগ্রিক আয় দ্বারা নির্দেশ করা হয়েছে। দ্বিতীয়ত ন্যাশনাল ইনকাম এনআই অথবা জাতীয় আয়। এগ্রিগেট ইনকামকে আবার কি ন্যাশনাল ইনকামও বলা হয়। পরবর্তীতে দেখেন লেখা আছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি অর্থাৎ মোট দেশজ উৎপাদন। আমরা যদি জিডিপি কাকে বলে বলি, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে দেশের অভ্যন্তরে অথবা ভৌগোলিক সীমার মধ্যে দেশীয় ও বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সেবা উৎপাদিত হবে তার বাজার মূল্যকে বলা হবে মোট দেশজ উৎপাদন অথবা জিডিপি। আবার এখানে লেখা আছে দেখেন গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। এটাকে আবার বলা হয় গ্রোস ন্যাশনাল ইনকাম অর্থাৎ জিএনআই, মোট জাতীয় আয়। কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিক কর্তৃক দেশের ভিতরে অথবা বাহিরে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা উৎপাদিত হবে তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হবে মোট জাতীয় আয় অর্থাৎ জিএনপি অথবা জিএনআই। আমরা যদি জিডিপি এবং জিএনপির মধ্যে তুলনা করি তাহলে মৌলিক পার্থক্য হচ্ছে একটা দেশের নাগরিক। একটা দেশের নাগরিককে নিয়ে যখন চিন্তা করা হবে, সে দেশের অভ্যন্তরে হোক অথবা দেশের বাইরে হোক, তার উৎপাদিত সম্পদের হিসাব যখন নেওয়া হবে সেটা হবে জিএনপি অর্থাৎ মোট জাতীয় আয়। আবার যদি এমন হয় একটা নাগরিক ভৌগোলিক সীমার ভিতরে শুধু চিন্তা করা হচ্ছে, সে দেশীয় নাগরিক হোক অথবা বিদেশি নাগরিক হোক, তাহলে তার দ্রব্যের উৎপাদনের যে হিসাবটা হবে আর্থিক মূল্যে, তার হিসাবটা নেওয়া হবে জিডিপিতে। তাহলে আমরা মৌলিক পার্থক্যটা হলো জিডিপি এবং জিএনপির মধ্যে নাগরিককে নিয়ে চিন্তা করতে হবে। আবার জিডিপি এবং জিএনপি থেকে আমরা সূত্রে আসতে পারি জিডিপি কি সি প্লাস আই প্লাস জি অর্থাৎ কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এই তিনটা বিষয় যখন থাকবে তাকে বলা হবে বদ্ধ অর্থনীতি অর্থাৎ শুধুমাত্র ভৌগোলিক সীমার ভিতরে চিন্তা করা হবে। আবার যখন জিডিপি প্লাস এক্স মাইনাস এম, এই এক্স মাইনাস এম দ্বারা বোঝানো হচ্ছে এক্স হচ্ছে রপ্তানি আয়, এম হচ্ছে আমদানি ব্যয়। এই দুটার পার্থক্যকে বলা হয় নিট রপ্তানি। তাহলে জিডিপির সাথে যদি যুক্ত হয় নিট রপ্তানি তখন সেটা জিএনপি হবে। অর্থাৎ এখানে বদ্ধ অর্থনীতির সাথে নিট রপ্তানি অর্থাৎ আমদানি ব্যয় এবং রপ্তানি আয় অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এই দুইটা সূত্র থেকে আমরা আবার পরবর্তীতে কয়েকটা সূত্রে যেতে পারি। যেমন এখানে লেখা আছে এনএনপি অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট। নিট ন্যাশনাল প্রোডাক্ট এর বাংলা হচ্ছে নিট জাতীয় আয় অর্থাৎ নিট জাতীয় আয় হচ্ছে মোট জাতীয় আয় থেকে অথবা মোট জাতীয় উৎপাদন থেকে আমরা যদি ডিসি এবং সিসিএ বাদ দিয়ে দিই। সিসিএ কি ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স অর্থাৎ মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয়। ডিসিও সেম জিনিসই ডিপ্রিসিয়েশন কস্ট অর্থাৎ অবচয় ব্যয়। অবচয় ব্যয় বলতে আমরা কি বুঝি? এই যে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, এই ক্ষয়ক্ষতিজনিত ব্যয়কে বলা হবে অবচয় ব্যয় বা ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স। এখন আমরা যদি দেখি এনএনপি এবং এনডিপির ক্ষেত্রে নিট ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জিএনপি থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন কস্ট অথবা সিসিএ বাদ দিয়ে দিই তাহলে যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে এনএনপি। আবার যদি এনডিপির ক্ষেত্রে চিন্তা করি তাহলে এখানে দেখেন ডি অর্থাৎ ডোমেস্টিক। তাহলে জিডিপি থেকে আমরা যদি সিসি অথবা ডিসি বাদ দিয়ে দিই তাহলে সেটা হবে কি এনডিপি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সর্বপ্রথমে যে জিডিপি এবং জিএনপি বলতে কি বুঝি এবং এটার মধ্যে মৌলিক পার্থক্য। এই দুটা থেকে আমরা এনএনপি অথবা এনডিপি নির্ণয় করতে পারি। আমরা সামগ্রিক আয় বিভিন্নভাবে পরিমাপ করতে পারি। আমরা এখানে লিখেছি সামগ্রিক আয় অথবা জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। এই পদ্ধতি সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে তিনটি। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আরেকটা হচ্ছে আয় পদ্ধতি এবং অন্যটা হচ্ছে ব্যয় পদ্ধতি। তাহলে আমরা লিখি ক উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি অধ্যাপক মার্শালের মতে। খ আয় পদ্ধতি, এটা বলেছেন অধ্যাপক পিগু। গ নাম্বারে বলি ব্যয় পদ্ধতি ফিশারের মতো, অধ্যাপক ফিশার। আমরা যদি সামগ্রিক আয় বা জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি আলোচনা করি তাহলে এই তিনটা বিষয় খেয়াল করব। প্রথমত উৎপাদন পদ্ধতি, দ্বিতীয়ত আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি।
এই তিনটা পদ্ধতির মাধ্যমে সাধারণত জাতীয় আয় পরিমাপ করা হয়। এই উৎপাদন পদ্ধতি আলোচনা করেছেন অধ্যাপক মার্শাল, আয় পদ্ধতি আলোচনা অর্থনীতিবিদ অধ্যাপক পিগু, আর ব্যয় পদ্ধতি আলোচনা করেছেন অধ্যাপক ফিশার। এখন এই উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি আমরা কিভাবে নির্ণয় করব? সাধারণত আমরা বলেছি যে কোনো একটা দ্রব্য প্রথমে উৎপাদন করতে হবে, সেটা দ্রব্য সেবা যাই হোক। এই উৎপাদিত দ্রব্যের বিপরীতে যে দাম থাকবে তার আলোকে যে আর্থিক মূল্য পাওয়া যাবে সেটাকে বলা হবে উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় বা জাতীয় আয়। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, কোনো একটা দ্রব্য নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে লিখলাম কোনো দ্রব্য বা সেবার পরিমাণ, প্রথমে তাকে এক্স হিসেবে প্রমাণ করলাম, এক্স। এখন যদি বলা হয় কোনো দ্রব্য বা সেবার দাম, কোনো দ্রব্য বা সেবার দাম, তাহলে এই যে দ্রব্যটা আছে এই দ্রব্যের দাম দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যে পরিমাপটা পাওয়া যাবে সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয়। আমরা যদি একাধিক দ্রব্য নেই তাহলে একাধিক দ্রব্যের একাধিক দামও থাকবে। যদি আমরা মনে করি উৎপাদিত দ্রব্যের পরিমাণ প্রথমে x1, x2, x3 ডট ডট xn, এখন দামও একাধিক হবে, তাহলে p1, p2, p3 ডট ডট pn। এখন এই যে উৎপাদিত দ্রব্য তার দাম গুণ করে যদি আমরা যোগ করি তাহলে যে অর্থমূল্য প্রকাশ পাবে সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয়। তাহলে আমরা লিখতে পারি অতএব সামগ্রিক আয় এ আই ইজ ইকুয়াল টু, অথবা এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা যায়, তাহলে এখানে কি লেখা যাবে? প্রথমে x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 প্লাস ডট ডট প্লাস xn pn। এই পদ্ধতিতে যদি আমরা কোনো আয় বের করি তাহলে সেটা হবে কি? উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি, যদি যেহেতু আমরা সামষ্টিক বলেছি তাহলে সামেশন এন, এন সংখ্যক দ্রব্যের ক্ষেত্রে, তাহলে আই ইজ ইকুয়াল টু এখানে 1 সামেশন, যেহেতু দ্রব্যের পরিমাণ কি ছিল এক্স, তাহলে এক্স আই, আর দাম ছিল পি, তাহলে পি আই। এই এখানে আই ইজ ইকুয়াল টু, এখানে আই ইজ ইকুয়াল টু 1 2 3 এরকম যত কিছু দেওয়া থাকবে তাদের দামকে নির্দেশ করা হবে। তাহলে আমরা উৎপাদন পদ্ধতিতে বুঝতে পারলাম যে দ্রব্যের উৎপাদিত পরিমাণকে যদি আমরা দাম দিয়ে গুণ করি তাহলে যতগুলো দ্রব্য উৎপাদন করলাম তাদের সমষ্টি যদি নেওয়া হয় তাহলে আমরা যেই উৎপাদনটা পাবো এই যে সূত্রের মাধ্যমে প্রকাশ করব সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয়। তাহলে আমরা এখানে যে কোনো একটা নির্দিষ্ট মান বসিয়ে দিতে পারি। যদি আমরা এভাবে একটু চিন্তা করি, আমরা যদি এই এক্স এর মান 10 নেই, x1 এর মান 10 ইন্টু p1 এর মান নিলাম 50 যোগ, তাহলে এখন যদি x2 এর মান নেই 5 ইন্টু এটার মান নিলাম মনে করেন 50 প্লাস, আবার যদি x3 এর মান নেই 20 ইন্টু পরিমাণ নিলাম 40, তাহলে 5 10 500 প্লাস 5 5 25 250 প্লাস 4 2 8 800, এখন যদি যোগ করি 1550। এই যে টাকাটা আমরা পেয়েছি, এই যে সমষ্টিটা হয়েছে এই সামগ্রিক আয় হয়েছে উৎপাদনের পরিমাণ এবং দামের গুণফলের মাধ্যমে। তাহলে এটাকে বলা হবে উৎপাদন পদ্ধতিতে যে সামগ্রিক আয়। আমরা জানি উৎপাদনের উপকরণের উপরে সাধারণত আয় নির্ভর করে। তাহলে উৎপাদনের উপকরণ কোনগুলো? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটা বিষয়কে অর্থনীতিতে উৎপাদনের উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। আমরা যদি এখানে লিখি আয় পদ্ধতির ক্ষেত্রে উৎপাদনের উপকরণ, এই উপকরণগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং চতুর্থ হচ্ছে সংগঠন। এই উৎপাদনের উপকরণের যে চারটি উপাদান রয়েছে, ভূমির জন্য সাধারণত আমাদেরকে কি খাজনা প্রদান করতে হয়, আর যদি শ্রম তাহলে শ্রমের জন্য মজুরি প্রদান করতে হয়, আর মূলধন ব্যবহার করলে এর বিপরীতে সাধারণত সুদ বা ইন্টারেস্ট দিতে হয়, এবং সংগঠন। এই যে তিনটা উপকরণ এখানে দেওয়া আছে, এই তিনটা উপকরণকে কাজে লাগিয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে, সে একটা নির্দিষ্ট মুনাফা অর্জন করে, অর্থাৎ এই সংগঠনের বিপরীতে মুনাফা থাকে। তাহলে আমরা লিখতে পারি ভূমির জন্য কি? খাজনা, খাজনাকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। শ্রমের জন্য কি? মজুরি, তাহলে ডাব্লিউ, তাহলে সামেশন ডাব্লিউ। মূলধনের জন্য কি? সাধারণত আমাদের যদি নিজেদের কোনো টাকা পয়সা না থাকে সাধারণত আমরা কি করি? ধার করি অথবা ঋণ নেই, সেক্ষেত্রে আমাদের সুদ প্রদান করতে হয়, তাহলে এখানে দেওয়া হবে সুদ। সুদ হচ্ছে সামেশন ইন্টারেস্ট।
তারপর সংগঠন, সংগঠনের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা উপকরণকে কাজে লাগিয়ে মুনাফা অর্জন করা। তাহলে আমাদের এখানে হবে মুনাফা। তাহলে মুনাফাকে সাধারণত পাই দিয়ে প্রকাশ করে, সামেশন পাই। এই যে বিষয়গুলো আছে এগুলো যদি আমি যোগ করে দেই তাহলে এখানে কি হবে, জাতীয় আয়, অর্থাৎ আয় পদ্ধতিতে সামগ্রিক আয় অথবা জাতীয় আয় নির্ণয় করা হয়ে গেল। তাহলে এখানে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি অথবা এ আই ইজ ইকুয়াল টু লিখতে পারি। তাহলে এই যে চারটা উপাদান আছে এই চারটা উপাদানের সমষ্টির মাধ্যমে যে আয় উৎপাদিত হবে সেটা হচ্ছে আয়ের মাধ্যমে বা আয় পদ্ধতিতে সামগ্রিক আয় অথবা জাতীয় আয় নির্ণয়। এখন যদি আমরা তৃতীয় পদ্ধতি অর্থাৎ ব্যয় পদ্ধতি নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়, এই তিনটি উপাদান যুক্ত থাকে। এই তিনটির মাধ্যমে যদি কখনো জাতীয় আয় বা সামগ্রিক আয় বিবেচনা করা হয় তাহলে সেটা হবে বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক আয়। যদি এখানে নিট রপ্তানি অর্থাৎ আমদানি ব্যয় এবং রপ্তানি আয় যুক্ত হয় তাহলে সেটা হবে মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয় বা জাতীয় আয় নির্ণয়। তাহলে আমরা এখানে লিখি ব্যয় পদ্ধতিতে, তাহলে আমরা লিখি ভোগ ব্যয়, অর্থাৎ ভোগ ব্যয়কে সি দিয়ে প্রকাশ করে, বিনিয়োগ ব্যয়, বিনিয়োগ ব্যয়কে ইনভেস্টমেন্ট আই দিয়ে প্রকাশ করে। আর একটা উপাদান হচ্ছে সরকারি ব্যয়, সরকারি ব্যয়, সরকারি ব্যয়কে সাধারণত জি দিয়ে প্রকাশ করে। এই তিনটা উপকরণ, এই তিনটা উপকরণের মাধ্যমে যদি কখনো সামগ্রিক আয় অথবা জাতীয় আয় নির্ণয় করা হয় তাহলে সেটা হবে ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয় বা জাতীয় আয়। তাহলে আমরা লিখতে পারি জাতীয় আয় এ আয় সামগ্রিক আয় অথবা ওয়াই ইজ ইকুয়াল টু প্রকাশ করতে পারি, তাহলে এটা লিখতে পারি সি প্লাস আই প্লাস জি। এই যে তিনটা উপকরণ আছে এটাকে বলা হবে বদ্ধ অর্থনীতি। যদি মুক্ত অর্থনীতি হয় তাহলে তার সাথে যুক্ত হবে, অথবা এটাকে কিভাবে লেখা যায়, এ আই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ নিট রপ্তানি। এই নিট রপ্তানি যদি যুক্ত হয় তাহলে সেটা হবে কি, মুক্ত বাজারের অর্থনীতি। তাহলে আমরা এই যে তিনটা পদ্ধতি এখানে বলা হয়েছে এই তিনটা পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় অথবা জাতীয় আয় আমরা নির্ণয় করতে পারি। আমরা যদি এখন বোর্ডে এই দুইটা উদাহরণ খেয়াল করি তাহলে দেখব প্রথম উদাহরণে 2025-26 অর্থ বছরে একটি দেশের মধ্যে অবস্থানরত সব জনগণের ভোগ ব্যয় 500 কোটি টাকা, মোট বিনিয়োগ ব্যয় 250 কোটি টাকা এবং সরকারি ব্যয় 145 কোটি টাকা। প্রশ্ন করা হয়েছে সামগ্রিক আয় কত। অর্থাৎ এই ক্ষেত্রে সামগ্রিক আয় নির্ণয় করার জন্য আমরা কোন পদ্ধতি অবলম্বন করব। আমরা পূর্বেই পড়েছি তিনটা পদ্ধতি, একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আরেকটা হচ্ছে আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। এখন যদি আমরা খেয়াল করি এর মধ্যে কোন পদ্ধতিকে নির্দেশ করা হয়, তাহলে যেহেতু এখানে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় নিযুক্ত করা আছে তাহলে এখানে এটা হবে ভোগ ব্যয়। তাহলে ভোগ ব্যয়ের মাধ্যমে অর্থাৎ জিডিপির মাধ্যমে এখানে সামগ্রিক আয়টা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি উদ্দীপক হতে প্রাপ্ত, উদ্দীপক হতে প্রাপ্ত ভোগ ব্যয় দেওয়া আছে তাহলে লিখবো ভোগ ব্যয়, ভোগ ব্যয়কে সি দিয়ে প্রকাশ করি, সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 500 কোটি টাকা, তাহলে 500 কোটি টাকা। তারপর বিনিয়োগ ব্যয় দেওয়া আছে তাহলে আমরা লিখবো বিনিয়োগ ব্যয়কে আই দিয়ে প্রকাশ করা হয়, এখানে দেওয়া আছে বিনিয়োগ ব্যয় 250 কোটি টাকা। তারপরে দেওয়া আছে সরকারি ব্যয় 145 কোটি টাকা, সরকারি ব্যয় জি দিয়ে প্রকাশ করি 145 কোটি টাকা। যেহেতু এখানে সামগ্রিক আয় কত এটা নির্ণয় করতে বলা হয়েছে আর আমরা উদ্দীপক থেকে পেয়েছি সিআইজি, এই তিনটার মান পেয়েছি, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এখানে ভোগ ব্যয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয় নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে আমরা বদ্ধ অর্থনীতিতে জিডিপির মাধ্যমে কিভাবে নির্ণয় করা যায়, তাহলে বদ্ধ অর্থনীতিতে জিডিপি, জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। তাহলে মানগুলো যদি আমরা বসাই দিই 500 প্লাস 250 প্লাস 45, এটা যদি আমরা এখন যোগ করি 895 এত কোটি টাকা। অতএব জিডিপি ইজ ইকুয়াল টু, এটা আমরা জানি লিখে দিতে পারি, আমরা জানি। তাহলে সামগ্রিক আয় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে জিডিপির মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি, অর্থাৎ ব্যয় পদ্ধতির মাধ্যমে আমরা এখানে সামগ্রিক আয় নির্ণয় করেছি। এখন যদি আমরা দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাই 2025-26 অর্থ বছরে একটি দেশের উৎপাদিত দ্রব্য ও সেবার পরিমাণ যথাক্রমে দেওয়া আছে। তাহলে প্রথমে পরিমাণ দেওয়া আছে 10, পরে 20, পরে 30 একক এবং উক্ত দ্রব্য ও সেবার দাম যথাক্রমে 50, 60 এবং 70 টাকা দেওয়া আছে। এবং সামগ্রিক আয় কত, তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে প্রথমে দেওয়া আছে দ্রব্যের পরিমাণ, পরবর্তীতে দ্রব্যের দাম। এটা আমরা সাধারণত কি উৎপাদন পদ্ধতিতে শিখেছি। তাহলে আমরা এখানে যদি ব্যবহার করি তাহলে উদ্দীপক হতে লিখতে পারি যে উৎপাদিত দ্রব্যের পরিমাণ
ধরি এক্স দ্রব্য এবং উক্ত দ্রব্যের দাম পি, তাহলে আমরা এটা লিখে নেই। উদ্দীপক হতে প্রাপ্ত দ্রব্যের পরিমাণ যথাক্রমে ধরি x1 ইজ ইকুয়াল টু 10 একক, অতএব x2 ইজ ইকুয়াল টু 20 একক, x3 ইজ ইকুয়াল টু 30 একক। আবার যদি দাম ধরি দাম P1 ইজ ইকুয়াল টু, প্রথমে দাম দেওয়া আছে 50 টাকা, তাহলে 50 টাকা। দ্বিতীয় হচ্ছে P2 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 টাকা, P3 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 70 টাকা। এখন যদি আমরা লিখি আমরা জানি, তাহলে আমরা জানি কোন পদ্ধতিতে যাব এখন, যেহেতু এখানে লেখা আছে দ্রব্যের পরিমাণ এবং দাম, তাহলে দ্রব্যের পরিমাণ এবং দাম দিয়ে গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে AI ইজ ইকুয়াল টু অথবা Y ইজ ইকুয়াল টু প্রথম যে দ্রব্যটা থাকবে, তাহলে দ্রব্যটা ছিল x1 ইন্টু P1, তাহলে সামেশন যোগ করব প্লাস x2 সামেশন x2 প্লাস ইন্টু P2 প্লাস সামেশন x3 P3। তাহলে এখানে আমরা চলে আসি দ্রব্যের এইটা গুণ করি, তাহলে এটার গুণ আসলে কত আসে x1 P1, তাহলে 10 ইন্টু 50 প্লাস এটা যদি আমরা গুণ করি x2 P2, তাহলে 20 ইন্টু 60। আবার যদি এখানে গুণ করি x3 P3, তাহলে 30 ইন্টু 70। এটা যদি আমরা যোগ করি তাহলে কত, গুণ করি তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত আছে 500 প্লাস 6 দুগুণে 12 প্লাস 3 সাতা 21। এখন এটা আমরা যোগ করে দেই, এটা যোগ করলে পাওয়া যায় 3700। তাহলে এই যে টাকাটা আছে, অঙ্কের যে পরিমাণ আয়টা পেয়েছি সেটা হচ্ছে আমরা কি, এই যে উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় নির্ণয় করা হয়েছে এখানে। তাহলে আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখতে পারলাম কিভাবে সামগ্রিক আয় নির্ণয় করা হয়। সেটা পরিমাপ করার জন্য 3টা পদ্ধতি বিদ্যমান রয়েছে, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। আমরা এখানে 2টা পদ্ধতি দেখেছি, উদাহরণ 1-এর মাধ্যমে ব্যয় পদ্ধতি এবং উদাহরণ 2-এর মাধ্যমে উৎপাদন পদ্ধতি, যেখানে নির্ণয় করা হয়েছে নির্দিষ্ট সামগ্রিক আয়। তাহলে আজকের ক্লাসে সামগ্রিক আয় ও ব্যয় বলতে কি বুঝি, জিডিপি এবং জিএনপি অর্থাৎ মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি, এবং সেখান থেকে কিভাবে জিএনপি এবং জিডিপি নির্ণয় করা হয় সেই ক্ষেত্রে আমরা স্বচ্ছ ধারণা পেয়েছি। আশা করি এই ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল।